সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা আশা করি সবাই ভালো আছো। আমরা আবারও ক্লাসে ফিরেছি। আজ তোমাদের কতিপয় গুরুত্বপূর্ণ পেস্টিসাইডের দ্বিতীয় অংশের আলোচনা শুরু হবে। আজকে আমরা যে জিনিসটা দেখব যে জৈব পেস্টিসাইডের যে ডিগ্রেডেশনটা সেটা কীভাবে হয়, এই বায়োডিগ্রেডেশন অফ পেস্টিসাইড, সেগুলি আমরা এখন আলোচনা করব। আমরা বায়োডিগ্রেডেশন আসলে কেন করবো? যে পেস্টিসাইডগুলি আমরা ব্যবহার করছি, আমরা জানি যে সেই পেস্টিসাইডগুলি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তো এই পরিবেশকে আমরা ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কীটনাশককে দমনের পরপরই যেটি অব্যবহৃত অংশ পড়ে থাকবে সেটিকে যত দ্রুত পারা যায় নিউট্রাল করে ফেলতে হবে বা বায়োডিগ্রেডেশন করতে হবে। মানে বায়ো মানে কোনো প্রাণী বা মাইক্রোওয়েভের সহায়তায়, ডিগ্রেড মানে ধ্বংস করতে হবে। তো মাইক্রোওয়েভের সহায়তায় হোক বা রাসায়নিকভাবে হোক, সেটাকে ডিগ্রেডেশন করার যে পদ্ধতিগুলি সেগুলি হলো গিয়ে আমাদের পরিবেশের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই বায়োডিগ্রেডেশনটা আসলে বিভিন্নভাবে হয়। সেটা হলো যে আমার মাটির মাধ্যমে কিছুটা হয়ে পানির মাধ্যমে ধুয়ে আসে, সেটা যখন পড়ে তার মাধ্যমে কিছুটা পরিবর্তন হয়। এইভাবে আসলে যে পেস্টিসাইডগুলো আছে আমাদের পরিবেশে আস্তে আস্তে মিশে যেতে থাকে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন অংশে, এবং প্রতিটা অংশে গিয়ে সেটা আস্তে আস্তে মেটাবলাইজ হয়ে যায় বা ডিগ্রেডেড হয়ে যায়, হয়ে পরিবেশের জন্য অক্ষতিকর কোনো উপাদানে পরিণত হয়। তা আমরা দেখি আসলে উপাদানগুলি কিভাবে পরিবর্তিত হচ্ছে। তো সাধারণত আমরা আলোচনা করেছিলাম কয়েক ধরনের পেস্টিসাইড, তার মধ্যে আমরা আজকে দেখি যে ক্লোরিন জাতীয় যে পেস্টিসাইডগুলি আছে সেগুলির, কার্বামেট জাতীয় সেইগুলির, এদের আসলে বায়োডিগ্রেডেশনটা কীভাবে হয়। ক্লোরিন জাতীয় যেগুলি আছে তাদের মধ্যে মূলত আমরা গতদিনই বলেছিলাম যে মূলত দেখা যাচ্ছে যে ডিডিটি বা ডিডিটি জাত পেস্টিসাইডগুলি বেশি। তা তাদের যে বায়োডিগ্রেডেশনের পদ্ধতিটা আসলে মোটামুটি কমনভাবে দেখা যায় তিনভাবে হতে পারে। এক হচ্ছে যে এখান থেকে ক্লোরিনের অপসারণ, ঠিক আছে, ডিক্লোরিনেশন, ক্লোরিনের অপসারণ, ডিহাইড্রোক্লোরিনেশন অর্থাৎ হাইড্রোক্লোরিক, হাইড্রোজেন এবং ক্লোরিন অপসারণ, ডি মানে ছাড়া বা অপসারণ করা, ডিহাইড্রোক্লোরিনেশন এটার অপসারণ হচ্ছে। আরেকটি বলা হচ্ছে যে অক্সিডেশন। এই তিনটে পদ্ধতি। তো ডিডিটি জাতের জন্য প্রথম দুটি পদ্ধতি সবচেয়ে বেশি দেখা যায়। আমরা বোঝার জন্য আসলে ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে এটি ডিডিটি। এই ডিডিটি থেকে তার যে ইনগ্রেডিয়েন্টস তৈরি হবে দেখা যাক। এই যে ক্লোরিন তিনটা আছে, তিনটা ক্লোরিনকে তিন কালার দিয়ে দেখেছি যে পর্যায়ক্রমে একটির পর একটি ক্লোরিন আসে চলে যাবে, ডিক্লোরিনেশন। ক্লোরিন এখান থেকে বের হয়ে যাবে। প্রথমে দুইটা ক্লোরিন থাকবে, একটা হাইড্রোজেন এসে ঢুকবে, আবার আরেকটা ক্লোরিন চলে যাবে, এখানে হাইড্রোজেন এসে ঢুকবে, অর্থাৎ হাইড্রোজেনের সাথে বিক্রিয়ার মাধ্যমে এটি হচ্ছে, ঠিক আছে। এইভাবে আমরা দেখতে পাবো যে হাইড্রোজেন এখানে প্রতিস্থাপিত হচ্ছে, ক্লোরিন এখানে চলে যাচ্ছে। তো এটি গেল ডিডিটির মেটাবলিজমের একটি বা বায়োডিগ্রেডেশনের একটি পদ্ধতি। আরেকটি পদ্ধতিকে বলা হচ্ছে ডিহাইড্রোক্লোরিনেশন। এখান থেকে বলা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl এখান থেকে অপসারিত হয়ে যাবে। এই HCl অপসারণ বা এই শুধু ক্লোরিন অপসারণের ঘটনাটা শুধু ডিডিটি নয়, আমরা যে লিমডেন পড়েছি DHC অর্থাৎ হেক্সা ক্লোরো সাইক্লোহেক্সেন, ঠিক আছে, বেঞ্জিনের মতো বাক্স। তোমরা নিশ্চয়ই মনে করতে পারছো, শুধু ভিতরে চক্রটি হবে না, প্রত্যেকটাতে একটা করে ক্লোরিন থাকবে। এই জাতীয় যে পেস্টিসাইডটি আছে ডিএইচসি বা লিন্ডেন, এই লিন্ডেন থেকেও এই ডিহাইড্রোক্লোরিনেশনের মাধ্যমে ঘটনাটা ঘটবে। তো এই বিক্রিয়ার মধ্যে পার্থক্যটা কি? এখানে হচ্ছে একটা একটা করে ক্লোরিন চলে যাবে, আর এখান থেকে একটা ক্লোরিন চলে গেছে, এখানে এই কার্বনে কিন্তু একটি হাইড্রোজেন আছে, আমরা এটা লিখিনি। এই হাইড্রোজেনটি চলে যাবে, এই ক্লোরিনটি চলে যাবে, দুইটাই যখন চলে যাবে মাঝখানে একটা ডাবল বন্ড তৈরি হবে। এই যে ডাবল বন্ড তৈরি হয়েছে। বাকি দুই পাশে যা ছিল অপরিবর্তিত, এই জন্য এটি লেখা হয়নি। হয়তো এখানে একটু আলোর ইফেক্ট করতে পারে, এখানে আসলে কোনো কিছু লেখা হয়নি এই জন্য। তো তোমরা দেখো যে এই দুই হাতে কিছু লিখিনি, কারণ এটা আসলে যা ছিল তাই অপরিবর্তিত থাকবে, শুধু এই দুই কার্বনের বন্ধনটা ভেঙে গিয়ে এটি তৈরি হয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এই ছিল যে ডিক্লোরিনেশন এবং ডিহাইড্রোক্লোরিনেশন, এই দুটি পদ্ধতির ব্যাখ্যা। এখন আমরা তৃতীয় যেটি কথা বলছি সেটি হচ্ছে অক্সিডেশন বা জারণের মাধ্যমে। জারণের যে বিক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি একেবারে খুব কমন। এটি কার স্ট্রাকচার তোমরা মনে করতে পারো কি? এটি হচ্ছে স্ট্রাকচার। এই যে অ্যালডিহাইড স্ট্রাকচারের যে দুইটা বেঞ্জিনের বলয় আছে, তার ভিতরে একটাতে আবার বাইসাইক্লিক, এটার মধ্যে আরেকটা বাইসাইক্লিক। এইখানে দুইটি ক্লোরিন যুক্ত, একই সাথে দুটো ক্লোরিনকে Cl2 লেখা হয়েছে। আসলে দুটো ক্লোরিন দুই দিকে লেখা যায়। যদি আমরা 3 ডাইমেনশনাল স্ট্রাকচারে যেতে পারতাম, যেহেতু বোর্ড 2 ডাইমেনশনাল বেশি দেখানো সম্ভব নয়, তাহলে এই দুইটা ক্লোরিন এখানে আছে আর চারটি ক্লোরিন আছে। এইখান থেকে যদি আমরা অক্সিডেশন করি বা জারণ ঘটাই, আমি অক্সিজেনকে লালভাবে রেখেছি, এই অক্সিজেনটা আসলে কোথায় যুক্ত হবে? এই যে তোমরা বেঞ্জিনের এই দুইটা হাত দেখতে পাচ্ছ, এই বেঞ্জিন বাক্সটার এই দুইটা হাতের মধ্যে ডাবল বন্ডটা আছে, এটি ভেঙে যাবে। এই ডাবল বন্ডের হাতে ভেঙে যায়, এই কার্বনের একটা হাত মুক্ত হবে, এই কার্বনের একটা হাত মুক্ত হবে, দুইটা হাত মুক্ত হয়ে অক্সিজেনের দুইটার সাথে যুক্ত হবে। এটি এই যৌগটির নাম কি?
বাকি কিন্তু কিছু লিখিনি, কারণ বাকি যা আছে অপরিবর্তিত। তোমরা এখানে এই স্ট্রাকচারটা হুবহু এখানে বসিয়ে দেবে। এইখান পাশে পাওয়া যাচ্ছে কি, অ্যালডিনের সাথে যে অক্সিজেন যুক্ত করে তাকে কি পাওয়া যাচ্ছিল, ডাইঅ্যালডিন। নিশ্চয়ই এটি আরেকটি পেস্টিসাইড, তাহলে অ্যালডিন থেকে আসলে পরিবর্তিত হয়ে ডাইঅ্যালডিন হয়ে যায়। এভাবে হেপ্টাক্লোর বা অন্যান্য যে যৌগগুলি আছে, এই ক্লোরো যৌগের এরাও আছে, এদের মধ্যে অক্সিডেশন বা জারণটা ঘটতে পারে। তোমরা এই বিক্রিয়াগুলি দেখে নিবা, ঠিক আছে? যদি তোমরা বিক্রিয়াগুলি কোনটি না বুঝো তাহলে অবশ্যই কমেন্টে তোমরা জানাবা যে কোনটি আসলে তোমরা বুঝতে পারো না। কেমন? কার্বামেটের যে বিয়োজনটা আমরা এরপরে দেখবো। দেখো এখানে কি হচ্ছে, পানির উপস্থিতিতে বিক্রিয়া হয়ে এটা ভেঙে যাচ্ছে। এটি কোন ধরনের বিক্রিয়া তোমরা কি মনে করতে পারো? নিশ্চয়ই এটি বিক্রিয়া হচ্ছে হাইড্রোলাইসিস বিক্রিয়া, রাইট? তো ডিগ্রেডেশন হাইড্রোলাইসিস বা হাইড্রোলাইটিক ডিগ্রেডেশন, তোমরা এটিকে বলতে পারো। তাহলে হাইড্রোলাইটিক ডিগ্রেডেশন পানির উপস্থিতি হচ্ছে। দেখো আমি যৌগটিকে আসলে দুটি ভিন্ন কালারে লেখার চেষ্টা করেছি, তিনটি ভিন্ন কালারে। এই আর এর অংশটা একটি কালার, সিও একটি অংশ, এবং এই যে এনএইচ আর প্রাইম এটি আরেকটি অংশ। এই পানিটি যখন যুক্ত হচ্ছে এই এই কার্বোঅ্যামেট যৌগটা ভেঙে গিয়ে কার্বন অংশটা বের হয়ে চলে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড রূপে। এখানে যে অ্যামিনের সাথে আরেকটা অ্যালকাইল প্রতিস্থাপিত আছে, এটা আমরা অ্যামিন তৈরি হয়ে যাবে, এবং আর যে অংশটা আছে এটা অ্যালকোহল তৈরি হয়ে যাবে। কিভাবে? এই যে পানি আছে এটা ভেঙে যায় হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল হয়ে যাবে। হাইড্রোজেনটা চলে আসবে এটার সাথে, হয়ে যাবে অ্যামিন, এবং হাইড্রোক্সিলটা চলে আসবে এই অ্যালকাইল মূলকের সাথে, হয়ে যাবে অ্যালকোহল। এভাবে প্রকৃতিতে তারা অ্যামিন এবং অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস রূপে অবমুক্ত হয়ে যাবে, এবং কার্বামেট যে আমরা পেস্টিসাইডটা ব্যবহার করছিলাম সেটা আর প্রকৃতিতে থাকবে না, বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ কার্বামেটের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশ রক্ষা পাবে। এর পরবর্তী যেটি আছে সেটি আমরা দেখি জৈব ফসফেটের যে বিয়োজনটা, আমরা এটার একটু দেখি। জৈব ফসফেটের বিয়োজনটা খুব স্বাভাবিক, তোমরা এখানে দেখতে পাচ্ছ সিস্টক্সের আমি আসলে স্ট্রাকচার লিখছি, তাই না? গতদিন আমরা এটা পড়েছিলাম সিস্টক্স। তাহলে সিস্টক্সের যে স্ট্রাকচার, এটি থেকে কি তৈরি হচ্ছে? আচ্ছা দেখো তো, এখানে যে বন্ধনটা আছে ফসফরাসের সাথে সালফারের এই অংশটি আছে না, এইখানে হয় কি, পানির সংযোগ ঘটে। যদি আমি পানির সংযোগ ঘটাই, HOH লিখলাম, H2O লিখলাম না, লিখলাম কি HOH, অর্থাৎ পানি। এখান থেকে ভেঙে দিয়ে একটাতে ঢুকবে হাইড্রোজেন এই অংশটাতে, আরেকটাতে ঢুকবে হাইড্রোক্সিল এই অংশটাতে। তা আমি এখানে যদি ব্রেকডাউন করি, ঠিক এইভাবে ব্রেকডাউন করি, এই জন্য আমি লিখেছি এইভাবে যদি ব্রেকডাউন করি, তাহলে এই অংশটা আমার একটা যৌগ তৈরি হবে, এখানে একটা থেকে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, যা আছে হুবহু COOH, অর্থাৎ এটির জৈব অ্যাসিড জাতক তৈরি হবে, আর অ্যালকাইল যে মূলকটা ছিল পানির হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হয়ে সেটা হয়ে যাবে অ্যালকোহল। যৌগ দুটিকে লিখতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হয়ে যাবে কীরকম, এটি হয়ে যাবে C2H5OH, আর এই পাশে যা আছে শুধু লিখে হাইড্রোজেন যুক্ত করবে। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের বায়োডিগ্রেডেশনের যে পদ্ধতিগুলো, যে পেস্টিসাইডগুলো আমরা সাধারণত ব্যবহার করছি, যে ইনসেক্টিসাইডসগুলো, এই ইনসেক্টিসাইডসের মধ্যে ক্লোরিন জাত যেগুলো আছে সেগুলো ডিক্লোরিনেশনের মাধ্যমে, হাইড্রোক্সিক্লোরিনেশনের মাধ্যমে এবং অক্সিডেশনের মাধ্যমে। আর কার্বামেট যেটি আছে সেটি হচ্ছে কি হাইড্রোলাইটিক ডিগ্রেডেশন বা ডিগ্রেডেশন হাইড্রোলাইসিস এই পদ্ধতির মাধ্যম দিয়ে। এবং সর্বশেষ আরেকটা দেখছি জৈব ফসফেট যেটি আছে সেটির মাধ্যমে কি হচ্ছে, এটা হাইড্রোলাইসিস হচ্ছে, পানির উপস্থিতিতে ডিগ্রেডেশন করছে। তাহলে এই হচ্ছে এর ডিগ্রেডেটিভ পদ্ধতিগুলি। এরপরে দ্বিতীয় আমরা যেটি আলোচনা করতে আসছি সেটা হলো অ্যাকারিসাইডস। অ্যাকারিসাইডস বিভিন্ন ধরনের হতে পারে। অ্যাকারিসাইড বলতে তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে কি বলেছিলাম আমরা প্রথম লেকচারে, মাইট টিক। তোমরা সেখান থেকে আবার দেখতে পারো, ছবিগুলি তোমাদের পাঠানো হয়েছে, যে মাইট টিক নামক যে পরজীবীগুলো রয়েছে, এটা আর্থ্রোপোডস জাতীয়, এদেরকে ধ্বংস করানোর জন্য যেই কীটনাশকগুলি ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় অ্যাকারিসাইড। অ্যাকারিসাইড আসলে কয়েক প্রকারের হতে পারে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ক্লোরিন জাতীয় একটি নাম ডাইকোফল, অর্থাৎ জৈব ক্লোরিন জাতীয় হতে পারে, জৈব ফসফেট জাতীয় হতে পারে। জৈব ফসফেট জাতীয়কে বলা হচ্ছে যেমন ন্যালেট, এটি একটি কমন উদাহরণ। আর জৈব ক্লোরিন জাতীয় হচ্ছে ডাইকোফল। এগুলি মানে অ্যাকারিসাইড জাতীয় কীটনাশক। এর পাশাপাশি আরও কয়েক ধরনের হতে পারে, যেমন কার্বামেট অ্যাকারিসাইড হতে পারে। কার্বামেট অ্যাকারিসাইডের নাম হচ্ছে বেনোমাইল, এটি আছে। আরও অক্সাইন জাতীয় আছে। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে কিছু কিছু ছবি দিয়েছি, এর এই স্ট্রাকচারগুলি তোমরা মনে রাখবা। ডাইকোফলের প্রস্তুতিটা তোমরা দেখতে পাচ্ছ। ডাইকোফলের স্ট্রাকচারটা হচ্ছে যে ডিডিটির স্ট্রাকচারটা একই। ডিডিটির যে
ডাইফিনাইলের যে কার্বনটি ছিল, ডাইফিনাইল যুক্ত হওয়া সেই কার্বনের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করা হচ্ছে হাইড্রোক্সিল দ্বারা, জাস্ট এটাই নাম হলো ডাইক্লোরোফল। ডাইক্লোরোফলটা প্রস্তুতির এটা কেমন, এই প্রস্তুতিটা ভিন্ন রকম। প্রস্তুতিটা হচ্ছে যে দুই অণু ক্লোরোবেঞ্জিনের সাথে যুক্ত হয়েছে, দেখো দুই দিকে এই একটা ক্লোরোবেঞ্জিন, এই একটা ক্লোরোবেঞ্জিন, আর এই যে CCl3 সাথে কার্বনের অ্যালডিহাইড হতে পারে, অর্থাৎ ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড, ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড যৌগের সাথে বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে ট্রাইক্লোরো ইথানল বা অ্যাসিটালডিহাইড, তাই দুই অণু ক্লোরোবেঞ্জিন পরস্পর যুক্ত হয়ে এটি প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে। এই অক্সিজেনটা এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন পানি রূপে বের হয়ে চলে যাচ্ছে, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে অক্সিজেন যে বের হয়ে যায়। এর দুইটি হাত ফাঁকা হবে, এক হাতের সাথে এই বেঞ্জিন, এক হাতের সাথে এই বেঞ্জিন যুক্ত হলে এই কাঠামোটি পাওয়া যাচ্ছে। পরবর্তীতে ওই হাইড্রোজেনের সাথে হাইড্রোক্সিল অংশটা এখানে থেকে যাচ্ছে এই রূপে, ঠিক আছে। আর অপোজিট হাইড্রোজেনটা এই কার্বনের আরেকটা হাতে বের হয়ে যুক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি এখানকার একটা হাইড্রোজেন, এখানকার একটা হাইড্রোজেন যে বের হয়ে যাচ্ছে, সরাসরি পানি রূপে অপসারিত হচ্ছে না, এই একটা হাত মুক্ত হয়ে এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে, আরেকটা হাতের সাথে ওএস হয়ে যাবে, আরেকটা হাতের সাথে এখানে যুক্ত হয়ে যাবে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বের হয়ে যাচ্ছে কীভাবে, ঠিক আছে। এই হলো ডাইক্লোরোফল প্রস্তুতির বিক্রিয়া, তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমরা আগেই বলেছি এর LD50 মান অনেক বেশি, তারপরে রেসিডুয়াল ইফেক্ট থেকে আছে বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ, মানে মাইকটিকে পাশাপাশি প্রাণীর জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে থাকে। তবে সুবিধাটা হলো যে এগুলো খুব সহজেই মেটাবলাইজ হয়ে যেতে পারে, অর্থাৎ রেসিডুয়াল ইফেক্টের মানটা কম তুলনামূলকভাবে। এগুলো বিভিন্ন ফর্মে পাওয়া যায়, পাউডার আকারে পাওয়া যায়, লিকুইড আকারে পাওয়া যায়, তারপরে এই যে WP অর্থাৎ ওয়েটেবল পাউডার রূপে পাওয়া যেতে পারে, EC অর্থাৎ ইমালসিফায়েবল কনসেন্ট্রেট, ঠিক আছে, EC রূপে পাওয়া যেতে পারে, ডাইরেক্ট ডিজলভিং লিকুইড ফর্মে পাওয়া যেতে পারে, বিভিন্ন ফর্মে এটি পাওয়া যায়। এরপরে পরবর্তীতে আসি যে নেমাটোসাইটস জাতীয় যারা আছে তাদের প্রস্তুতি, এটি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। আমরা যেটি আগে আলোচনা করছিলাম ওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নেমাটোসাইট জাতীয় আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, যেমন ডাইঅ্যামিডোফস আছে। এই ডাইঅ্যামিডোফস একটি নেমাটোসাইট জাতীয় যে কৃমি আছে সেগুলোর ধ্বংসকারক একটা পেস্টিসাইড। আরও আছে নেমাগন, তোমরা মনে রাখতে পারো, নেমাগনটা খুব সহজ। নেমাগনের স্ট্রাকচার হলো এই হলো নেমাগন, অর্থাৎ ইথেন এর সাথে 3টি কার্বনেই যদি হ্যালোজেন প্রতিস্থাপিত হয়, 2টি কার্বনে 2টি ব্রোমিন এবং 1টি কার্বনে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এই যৌগটির নামই হচ্ছে নেমাগন। এটার নামগুলিও তোমরা পড়বা। এটা বিভিন্ন জাতীয় আছে, কার্বামেট জাতীয় আছে, জৈব ফসফেট জাতীয় আছে, জৈব সালফার জাতীয় আছে, বিভিন্ন জাতীয় নেমাটোসাইট ধ্বংসকারী আছে, তোমরা এগুলিকে দেখে। আমাদের পরবর্তী যেটি আছে সেটা হলো রোডেন্টিসাইড। তো তোমরা রোডেন্টিসাইডের কিছু স্ট্রাকচার দেখে নেবা। রোডেন্টিসাইডের খুব একটা ডিটেলস বেশি কিছু আসে না, স্ট্রাকচার কিছু আসতে পারে। রোডেন্টিসাইডের সংজ্ঞা পড়বা। রোডেন্ট মানে হলো দাঁত দিয়ে যারা কামড়ায়, যেমন ইঁদুর, এই জাতীয় যারা আছে, এদের কয়েকটার নাম তোমরা পড়ে নেবা। আমরা পরবর্তীতে যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট তার আরেকটা আমরা ইয়েতে আসছি, সেটা হলো হার্বিসাইড, অর্থাৎ তোমার আগাছানাশক। হ্যাঁ, আগাছানাশকের অনেকগুলো প্রকার আছে। আমরা যদি প্রথমে আক্রমণের ধরন দিয়ে দেখি যে কাকে কাকে আক্রমণ করে, তার উপর ভিত্তি দুইভাবে পাওয়া যায়। একটা হচ্ছে সিলেক্টিভ, দুঃখিত, একটা হচ্ছে যে কন্ট্যাক্ট, একটা হচ্ছে যে সিস্টেমিক। কন্ট্যাক্ট যেটা হচ্ছে সরাসরি সংস্পর্শে আসলে যেটা হবে, আর সিস্টেমিক হচ্ছে এডিস্টেবলি, আমি যখন ঢেলে দেবো তখন প্রত্যেককে যেটা মানে আক্রমণ করবে। অর্থাৎ আমি যদি পাতায় দিই তো সেটা আস্তে আস্তে মূলে যাবে, মূলে যদি নিচে যদি দেওয়া হয় সেটা পাতায় আসবে, এরকম সমগ্র অংশে যখন পরিবাহিত হবে সেটাকে বলা হচ্ছে সিস্টেমিক। তাহলে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট এই দুই ধরনের আমরা প্রথমে পাচ্ছি যে তার টার্গেটের ভিত্তিতে কোথায় কোথায় সে সংক্রমণ করতে পারে। অপর যেটি বলছি যে প্রজাতি ভেদে কোন কোন প্রজাতিকে সে ধ্বংস করতে পারবে এবং কোনটাকে করতে পারবে না, এর ভিত্তিতে দুই প্রকার একটা আছে, একটা হলো সিলেক্টিভ, একটা হলো নন সিলেক্টিভ। সিলেক্টিভ মানে হলো নির্দিষ্ট কিছু প্রজাতিকে তারা অ্যাটাক করতে পারে, হার্পকে তারা ধ্বংস করবে, আরও একটু নির্দিষ্ট টাইপের যেমন লাউ জাতীয় গাছ তাদেরকে ধ্বংস করবে। বিভিন্ন ধরনের আগাছার ধরন ভেদে সেটাকে অ্যাটাক করতে পারবে। আরেকটা আছে যে নন সিলেক্টিভ, ইরেসপেক্টিভ যত ধরনের আছে আগাছা সবগুলোকে তারা ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। তাহলে এই দুইটার ইয়েতে আমরা আসি গণনাতে। এটা হচ্ছে সিলেক্টিভিটি নাম আমরা পাই যে 2,4-D, 2,4,5-T। 2,4-D মানে 2,4-ডাইক্লোরো ফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড।
তাহলে 2,4-ডাইক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড বা 2,4,5-ট্রাইক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড, এই জাতীয় ক্লোরিন জাতীয় যেটা আছে এই দুইটা হলো তোমার সিলেক্টিভ। আর নন সিলেক্টিভের যেটা আমরা উদাহরণ দেখতে পাচ্ছি এটা হলো যে অ্যাট্রোজেন, ঠিক আছে? হ্যাঁ, অ্যাট্রোজেনের স্ট্রাকচার তোমরা এখানে দেখতে পাচ্ছ, আর এইটার স্ট্রাকচার তোমরা পারবা, যদিও আমরা পরবর্তীতে করেছি। আচ্ছা, এই গেল তাদের হলো কোন কোন প্রজাতিকে তারা আক্রমণ করছে তার ভেদে হার্বিসাইডের প্রকারভেদ। তাহলে হার্বিসাইডের আমরা সিস্টেমিক এবং লোকাল বা স্থানিক, যেটা এর বাইরে আরেকটা জানতে পারলাম যে ইরেসপেক্টিভলি অ্যাটাক করতে পারে আর সিলেক্টিভলি করতে পারে, তার ভিত্তিতে হয় সিলেক্টিভ এবং নন সিলেক্টিভ। এবার আমরা কেমিক্যাল স্ট্রাকচারের ভিত্তিতে যদি জানতে চাই যে রাসায়নিক গঠনের ভিত্তিতে আসলে কত প্রকারের হতে পারে হার্বিসাইড, তাহলে এই যে স্ট্রাকচার 2,4-ডাইক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড, এই ক্লোরিন জাতীয় যেটা আছে এই 2,4-ডি এর মূল যে স্ট্রাকচারটা ক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এই ক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড যাদের মধ্যে আছে, দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড, এই ক্লোরিন আছে, ফিন মানে বেনজিন, অক্সি অ্যাসিটিক অ্যাসিড, এই জাতীয় যে যৌগগুলো আছে যেমন অ্যাট্রাজিন, তাদের মধ্যে একটি পড়ে। আরেকটি স্ট্রাকচার তোমাদের আমরা আগে বলেছি অ্যাট্রাজিন। অ্যাট্রাজিনটা হচ্ছে ট্রায়াজিন জাতীয় যৌগ, ট্রাইঅ্যাজো মানে তিনটা অ্যাজো মানে তিনটা নাইট্রোজেন যুক্ত যে বেনজিন, এটা ট্রাইঅ্যাজোর যে বেনজিন স্ট্রাকচার যেমন ট্রাইয়াজিন নাম। এই ট্রায়াজিন জাতীয় যতগুলো আছে তাদের ক্যারেক্টার হয়েছে এখানে আসলে ট্রাইঅ্যাজো বেনজিন, এই জন্য ট্রায়াজিন। এই ট্রায়াজিনের ক্লোরিন জাতীয় যৌগ থেকে এটা উৎপন্ন করা হয়, আমরা দেখবো এটার প্রস্তুতিটা। তাহলে এই দুইটা আমরা মোটামুটি জানলাম রাসায়নিক ভেদে। আরও আছে রাইপিডিল জাতীয়, তারপরে প্রতিস্থাপিত ইউরিয়া হার্বিসাইড। রাইপিডিলের যে প্রকারটা আছে এটা প্যারাকুয়েট বলে থাকি। প্যারাকুয়েটের স্ট্রাকচারটা খুব সোজা, এইখানে তোমরা দেখতে পাচ্ছ প্যারাকুয়েটের স্ট্রাকচার। দুই দিকে যেটা চশমার মতো বেনজিন, অর্থাৎ অ্যামিনো বেনজিন, দুঃখিত এনিলিন। এই এনিলিন দুটা বিপরীত ক্রমে এরও 4 নাম্বারের সাথে 4 নাম্বার সংযুক্ত হয়েছে, আর নাইট্রোজেনের সাথে মিথানমূলক আছে, এটা পজিটিভ চার্জ যুক্ত হয়েছে, এবং ক্লোরিন দুটা নেগেটিভ চার্জ। এই যৌগটার নাম হলো প্যারাকুইন। এই প্যারাকুইন হলো তোমার রাইপিডিল হার্বিসাইড। এই ফর্মটার নাম হলো রাইপিডিল। এই রাইপিডিল ফর্ম জাতীয় যারা আছে তারা এক জাতীয় কেমিক্যাল। তাহলে আমরা জানলাম ট্রায়াজিন জাতীয় যে হার্বিসাইড আছে সেগুলি, যেমন উদাহরণ অ্যাট্রাজিন। রাইপিডিল জাতীয় যেটা আছে তার নাম যেমন প্যারাকুয়েট, এবং আরেকটা আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে ক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড জাতীয় যেটা আছে সেটা থেকে আমরা জানতে পারলাম। এই কয়েক ধরনের রাসায়নিকগত দিক থেকে আছে। আচ্ছা, আমরা একটু বিক্রিয়াগুলি দেখি কী করে প্রস্তুত করা হচ্ছে। আচ্ছা, যে ট্রাইয়াজিন যৌগ আমি বলছিলাম যে এই নাইট্রোজেন 3 দিকে থাকবে এবং বাকি যে কার্বনগুলি আছে এই কার্বনের প্রত্যেকটাতে ক্লোরিন থাকবে। হ্যাঁ, তাহলে ট্রাইক্লোরোট্রায়াজিন, এই ট্রাইক্লোরোট্রায়াজিন যে যৌগটা হবে তার সাথে প্রথমে যদি আমার এই যৌগটা তোমরা নাম বলতে পারো মিথাইল অর্থাৎ প্রোপাইল, তার সাথে অ্যামিন যুক্ত 2 নম্বর কার্বনের সাথে যুক্ত আইসোপ্রোপাইল অ্যামিন। আইসোপ্রোপাইল অ্যামিনের সাথে যদি আমি এর বিক্রিয়া করি ট্রায়াজিনের, তাহলে এখানকার যে ক্লোরিনটা ছিল এই ক্লোরিনের সাথে এখানকার অ্যামিনের যে হাইড্রোজেন ছিল এই হাইড্রোজেন এবং ক্লোরিন বের হয়ে যাবে। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন ছিল, এখান থেকে একটা ক্লোরিন ছিল, এই দুজন যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড রূপে বের হয়ে চলে যায় তাহলে এখানে একটা বন্ধন তৈরি হবে। এই বন্ধনটা এখানে তৈরি হয়ে গেল এবং এখানে HCl চলে গেল। আমরা বিক্রিয়াতে প্রভাবক হিসেবে নিয়েছিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্ষার নেব। এই সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl বিক্রিয়া করে প্রশমন হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। তাহলে আমার এখানে একটা প্রতিস্থাপিত হয়ে গেল। এরপরে আমরা কি নেব, একইভাবে ইথাইল অ্যামিন নেব। ইথাইল অ্যামিন নিলেও এই দেখো ইথাইল অ্যামিনের সাথে যদি এই ক্লোরিনের প্রতিস্থাপন ঘটে তাহলে এই হাইড্রোজেন এবং এই ক্লোরিন দুটো চলে যাবে, হয়ে NaCH2 এখানে যুক্ত হয়ে যাবে, হয়ে গেল আমার ট্রায়াজিন। তাহলে আমরা এটা খুব সহজেই প্রস্তুত করতে পারছি। আর একটা দেখো আমরা যেটা একটু আগে বলছিলাম যে প্যারাকুয়েট যে প্রস্তুতিটা,
এই প্যারাকুয়েট প্রস্তুতিটা খুব সোজা। আমি যে অ্যানিলিন পাচ্ছি, এই অ্যানিলিনের 2 অণু আমি যখন সংযুক্ত করব, অ্যানিল 2 অণু সংযুক্ত হলে বিপরীত ক্রমে তারা 4 নাম্বার, এর 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 2 অণু পরস্পরের 4 নাম্বার যুক্ত হয়ে চশমার মতো কাঠামো তৈরি করবে। এইটার নামই আসলে রাইপিডিল। এই রাইপিডিল যদি যেগুলো আছে এর সাথে যদি আমি ডাইক্লোরোমিথেনের বিক্রিয়া করি তাহলে আমার প্যারাকুয়েট তৈরি হয়ে যাবে। এই প্যারাকুয়েট হলো এক জাতীয় হার্বিসাইড। সর্বশেষ যেটা করতেছি ওই যে ক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড, এটি তৈরির জন্য দেখা যাক প্রথমে ডাইক্লোরো প্রতিস্থাপিত ফেনলের সাথে বিক্রিয়া করতেছি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায়। এখান থেকে সোডিয়ামটা হাইড্রোজেন প্রতিস্থাপিত করছে, হয়ে গেল এই যৌগ। এর সাথে তখন হবে কি ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া করব। ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড 1 নাম্বার সাথে ক্লোরিন প্রতিস্থাপন করা অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হবে, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রভাবে এখান থেকে ক্লোরিনটা বের হয়ে যাবে। এই ক্লোরিনটা দ্বারা এই সোডিয়ামের সাথে আকর্ষণ হয়ে যৌগ গঠন করবে। তাহলে হয়ে গেল কি, এই অংশটুকু অপরিবর্তিত, ও এন এ আছে, এই এন এটা বের হয়ে যাবে CH2CONA, এই CH2CONA। এবার এই এন এটা বের হয়ে যাবে কিভাবে, আমি যদি হাইড্রোক্লোরিক এই সালফিউরিক অ্যাসিডের সাথে বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই, তাহলে এটা সোডিয়ামটা এখানে বের হয়ে যাবে, হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, কারণ অ্যাসিডটা হাইড্রোজেন দান করবে। করলেই আমার টার্গেট যে যৌগটা 2,4-D অর্থাৎ 2 নাম্বারে 4 নাম্বারে ডাইক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড হবে। যদি আরেকটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত করি তাহলে এখানে ক্লোরিন হবে, হয়ে যাবে 2,4,5 ট্রাইক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড। আমরা পরবর্তী যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হলো ফাঙ্গিসাইড। ফাঙ্গাসকে যারা ধ্বংস করে এগুলো হলো ফাঙ্গিসাইড। আমরা দেখি ফাঙ্গিসাইডের কিছু কমন উদাহরণ। দেখো ফাঙ্গিসাইডের যে কমন স্ট্রাকচারটি দেখা যায়, 2 ধরনের স্ট্রাকচার আমরা কমন দেখতে পারি। এটা মনে রাখতে হবে যে NCS, এই এম দিয়েছি, এখানে আসলে এস আছে মানে সালফার থাকবে, NCSS, এই কমন স্ট্রাকচারটা সব জায়গায় থাকবে। তবু তারপর ধরে নাও যদি স্ট্রাকচার এরকম হয় যে দুই দিকে মিথাইল মূল্য NCS, এখানে M, আবার এই অংশটা এই অংশটা একই, তাহলে এইটা হলো কমন স্ট্রাকচার। এইটার এম এর জায়গায় যদি 2টা সালফার যদি থাকে তার নাম হবে থিরাম। 2টা সালফারের মাঝখানে যদি জিঙ্ক ঢুকে যায়, জিঙ্ক যদি ডিজোজি, সুতরাং আর কেউ নেই, 2 দিকে সালফার মাঝখানে জিঙ্ক, তাহলে হয়ে যাবে জিরাম। যদি জিঙ্কের জায়গায় আয়রন দিয়ে দিই তাহলে আয়রনের 3টি হাত হবে, 3টি হাতেই একই রকম প্রতিস্থাপন থাকবে। তাহলে এখানে 2টা সালফার হলে কি হলো, একটা সালফারের সাথে এই অংশটা, আরেকটা সালফারের সাথে এই অংশটা, তাহলে এইদিকে যদি আরেকটা সালফার থাকে তার সাথে ওই অংশটা যুক্ত থাকবে, এটি আরেকটা, এর নাম হয়ে যাবে ফারবাম। তাহলে এটি একটা কমন স্ট্রাকচার পাওয়া গেল, আমরা দেখতে পাচ্ছি। আর ওই যে NCSS কথা বললাম, NCSS, এখানেও দেখো NCSS একই স্ট্রাকচার আছে, তবে এখানে এস এর সাথে কেন্দ্র যুক্ত ছিল, এন ছিল প্রান্তের দিকে। এনকে এবার যদি কেন্দ্রের দিকে দিয়ে দেওয়া যায় তাহলে 2 ধরনের স্ট্রাকচার পাওয়া যায়। পরস্পরের মিথাইলগুলো যুক্ত হয়ে গেছে, এদিকে যা প্রান্ত এদিকে যা প্রান্ত একই থাকবে। একদিকে যদি জিঙ্ক যুক্ত থাকে তাহলে এর নাম হবে জাইনেপ, আর যদি ম্যাঙ্গানিজ যুক্ত থাকে তার নাম হবে ম্যানেপ।